হুম। সামরিক শাসন, হুম তারপর ধরুন সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, হুম আর খুব সাধারণ পারিবারিক বিরোধ, এই তিনটে বিষয়কে কিন্তু এক সুতায় গাঁথা যায় বলে সচরাচর মনে হয় না। একদমই না। মানে আপাতদৃষ্টিতে এগুলো তো একেবারেই ভিন্ন বিষয়। ঠিক তাই। সামরিক শাসন হলো একটা রাষ্ট্রের ক্ষমতার পালাবদল, হুম অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় হলো সাংবিধানিক জটিলতার সমাধান। হুম আর পারিবারিক বিরোধ, সেটা তো দৈনন্দিন জীবনের খুব ব্যক্তিগত আর আবেগপ্রবণ একটা জায়গা। হ্যাঁ, কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখব এই আপাতদৃষ্টিতে ভিন্ন তিনটে বিষয় কিভাবে একটা বিন্দুতে এসে মিলেছে। আর সেই বিন্দুটাই হলো পারিবারিক আদালত আইন ২০২৩। মানে একটা আইন আসলে তো শুধু কিছু কাঠখট্টার নিয়মের তালিকা নয়। এটা একটা দেশের সাংবিধানিক ইতিহাসের বড়সড় একটা প্রতিফলন। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হলো একটা পারিবারিক আইনি কাঠামোর জন্ম ইতিহাস কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের সাথে জড়িয়ে আছে। হুম মানে এই আইনটি মূলত ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশকে বাতিল করে নতুনভাবে তৈরি হয়েছে। একটা সমাজ কিভাবে তার নাগরিকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে সেটাই আইনি কাঠামোর ভেতর দিয়ে খুব স্পষ্ট হয়ে ওঠে আসলে। আচ্ছা, পুরনো অধ্যাদেশটি তো দিব্যি চলছেই, তাহলে হঠাৎ করে ২০২৩ সালে এসে সম্পূর্ণ নতুন একটা আইন কেন প্রয়োজন হলো? এই জায়গাতেই চলে আসে সেই সাংবিধানিক সংকটের দারুণ গল্পটা। হুম। এই পরিবর্তনের সূত্রপাত মূলত ২০১১ সালে। সেই সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা যুগান্তকারী রায় আসে। ওই রায় মূলত সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়। ও আচ্ছা, মানে সামরিক আইন অবৈধ হয়ে গেল। হ্যাঁ, ফলে সামরিক আইনকে বৈধতা দেওয়া সংবিধানের সপ্তম সংশোধনীটাও বাতিল হয়ে যায়। এর মানে হল ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সামরিক ফরমানের মাধ্যমে যে আইন বা অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল, সেগুলো সব বাতিল। একদম সেগুলো তাদের আইনি ভিত্তি হারিয়ে ফেলে। বিষয়টা একটু ভেঙে বোঝা দরকার। তার মানে দাঁড়াচ্ছে ১৯৮৫ সালের যে অধ্যাদেশ দিয়ে এত বছর ধরে সারা দেশের পারিবারিক আদালতগুলো চলছিল, সেটিও ওই সামরিক শাসনামলেই জারি করা হয়েছিল। ঠিক ধরেছেন। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর তো সেই অধ্যাদেশের কার্যকারিতাও এক নিমেষে বিলুপ্ত হওয়ার কথা। তাহলে তো পরদিন সকালে সারা দেশের পারিবারিক আদালতগুলোতে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা, তাই না? একটা বিশাল শূন্যতা। হ্যাঁ, তাত্ত্বিকভাবে সেটাই হওয়ার কথা ছিল, কারণ আইনি ভিত্তি ছাড়া তো কোনো আদালত চলতে পারে না। হুম। রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে আর এই শূন্যস্থান পূরণের জন্য ২০১৩ সালে একটা আইন পাশের মাধ্যমে কিছুকালের জন্য এই অধ্যাদেশগুলোকে টিকিয়ে রাখা হয়েছিল। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জোড়াতালি দিয়ে তো আর চালানো যায় না। ঠিক তাই, জোড়াতালি দিয়ে সামরিক আমলের একটা অধ্যাদেশ টিকিয়ে রাখা কোনো স্থায়ী বা আদর্শ সমাধান হতে পারে না। এখানে একটা রূপক বা অ্যানালজি ব্যবহার করা যেতে পারে বোধহয়। ধরুন একটা পুরনো ভবনে অনেক মানুষ বসবাস করছে। হঠাৎ করে একদিন আইনিভাবে প্রমাণিত হলো যে ওই ভবনের ভিত্তি বা ফাউন্ডেশনটাই অবৈধ। চমৎকার একটা উদাহরণ। তখন তো আর শুধু জোড়াতালি দিয়ে বা রঙের প্রলেপ দিয়ে ভবনটিকে আজীবন টিকিয়ে রাখা যায় না। তখন রাষ্ট্র সিদ্ধান্ত নিল যে পুরনো অবৈধ ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা ভবনটি ভেঙে ফেলা হোক। তারপর আধুনিক নকশায় এবং মাতৃভাষায় মানে বাংলায় নতুন করে একটা শক্ত ভিত্তির উপর ভবনটি তৈরি করা হোক। এই রূপকটি বর্তমান প্রেক্ষাপট বোঝার জন্য খুব কার্যকর। সরকার ঠিক এই কাজটিই করেছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং বিশেষজ্ঞদের সাথে দীর্ঘ মতামত গ্রহণ করে এরপর প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে বাংলায় এই নতুন পারিবারিক আদালত আইন ২০২৩ প্রণয়ন হয়। একটা পূর্ণাঙ্গ আইন। হ্যাঁ, একটা অধ্যাদেশ সাধারণত সংসদ ছাড়াই বিশেষ বা অস্বাভাবিক পরিস্থিতিতে জারি করা হয়। কিন্তু যখন সে অধ্যাদেশ বাতিল করে সবার মতামতের ভিত্তিতে সংসদে একটা নতুন আইন পাশ হয়, তখন সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা শক্তিশালী উদাহরণ হয়ে ওঠে। এই গণতান্ত্রিক উত্তরণের বিষয়টা সত্যিই তাৎপর্যপূর্ণ। পুরনো অধ্যাদেশ বাতিল হয়ে যখন একটা পূর্ণাঙ্গ আইন তৈরি হলো, তখন এর আইনি বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকল না। মাতৃভাষা বাংলায় হওয়ার কারণে সাধারণ মানুষের কাছেও আইনের ভাষা অনেকটা সহজবোধ্য হল। একদম। তো আইনের ঐতিহাসিক ভিত্তিটা কিভাবে মজবুত হলো তা আমরা দেখলাম। এবার এই কাঠামোর ভেতরে একটু ঢোকা যাক। এই আইনের অধীনে একটা মামলা বাস্তবে কিভাবে এগোয়,
আমি দেখছিলাম ধারা 1 থেকে 10 পর্যন্ত অংশে পুরো বিচার প্রক্রিয়ার একটা চমৎকার ধাপ বা যাত্রাপথ দেওয়া আছে। হ্যাঁ, ধারাগুলোর ক্রমান্বয়ে লক্ষ্য করলে একটা স্পষ্ট ব্লুপ্রিন্ট পাওয়া যায়। শুরুতেই ধারা 4-এ পারিবারিক আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। হুম। ধারা 5 নির্ধারণ করে দেয় এই আদালতের এখতিয়ার বা ক্ষমতা কতটুকু, মানে কোন ধরনের বিষয়গুলো এই আদালতে আসবে। এরপর শুরু হয় মোকদ্দমার বাস্তব যাত্রা। আচ্ছা। ধারা 6 অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। মোকদ্দমা দায়ের হওয়ার পর অপরপক্ষকে তো জানাতে হবে যে তার বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কাজটি হয় ধারা 7-এর মাধ্যমে, যাকে আমরা সমন ও নোটিশ জারি বলি। এর পরের ধাপটা তাহলে বিবাদীর জবাব দেওয়া। ঠিক, ধারা 8 অনুযায়ী বিবাদীকে একটা লিখিত জবাব দাখিল করতে হয়। এরপর যদি কখনো মনে হয় যে আর্জি বা জবাবে কোনো ভুল হয়েছে বা নতুন কোনো তথ্য যুক্ত করা প্রয়োজন, সেটা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে ধারা 9। আর কেউ যদি না আসে? হ্যাঁ, আর যদি কোনো পক্ষ আদালতে সমন পাওয়ার পরও উপস্থিত না থাকে, তাহলে তার পরিণতি কী হবে বা আদালত একতরফা রায় দেবে কিনা সেটা স্পষ্ট করা হয়েছে ধারা 10-এ। এই যে ধারা 6 থেকে 10 পর্যন্ত একটা ফ্লো চার্টের মতো ধাপগুলো বর্ণনা করা হলো, এখানে আমার একটা জায়গায় একটু খটকা লাগছে আসলে। কী রকম? পারিবারিক সমস্যাগুলো তো প্রচণ্ড আবেগপ্রবণ হয়, তাই না? সেখানে স্বামী-স্ত্রীর মধ্যকার তীব্র বিবাদ থাকতে পারে, সন্তানের অভিভাবকত্ব বা খোরপোশ নিয়ে কান্নাজড়িত দাবি থাকতে পারে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। কিন্তু এই যে মোকদ্দমা দায়ের, সমন জারি, লিখিত জবাব, আর্জি সংশোধন, এই অত্যন্ত যান্ত্রিক এবং কঠোর প্রক্রিয়াগুলো কি পারিবারিক সম্পর্কের মতো নরম জায়গাকে আরও জটিল করে তোলে না? মনে হচ্ছে যেন দুটো কর্পোরেট কোম্পানির মধ্যে কোনো চুক্তিভঙ্গের মামলা চলছে। আপাতদৃষ্টিতে এই ধারাগুলোকে খুব যান্ত্রিক এবং কাঠখোট্টা মনে হতেই পারে, কিন্তু একটু গভীরে বিশ্লেষণ করলে এর পেছনের যৌক্তিকতা বোঝা যায়। বিষয়গুলো যখন প্রচণ্ড আবেগপ্রবণ হয়, ঠিক তখনই কাঠামোগত শৃঙ্খলা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ও আচ্ছা, কাঠামোগত শৃঙ্খলা। হ্যাঁ, আবেগের বশবর্তী হয়ে কেউ যেন আইনি প্রক্রিয়ায় বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতেই এই নিরেট কাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ আবেগ যেন ন্যায়ের পথকে ঝাপসা করে না দেয়, সেজন্যই এই কাঠামোগত কঠোরতা। ঠিক তাই। ধরা যাক সমন জারির বিষয়টা। এটা শুধু পিয়ন দিয়ে একটা কাগজ পাঠানো নয়। এটা অপরপক্ষের আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করার একটা সাংবিধানিক রক্ষা কবচ। কেউ যেন বলতে না পারে যে তার অজান্তেই তার বিরুদ্ধে রায় হয়ে গেছে। বুঝতে পেরেছি। আবার লিখিত জবাব দাখিল করার বাধ্যবাধকতা থাকার কারণে মানুষ আদালতে এসে আবেগের বশে মুখে যা খুশি তা বলতে পারে না। তাদের অভিযোগগুলোকে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক এবং যুক্তিপূর্ণ করতে হয়। অর্থাৎ আদালত যখন কোনো সিদ্ধান্ত নেবে, তার আগে যেন উভয় পক্ষের বক্তব্যের একটা নিরেট ভিত্তি তৈরি হয়, এই ধারাগুলো মূলত সেটাই নিশ্চিত করছে। একদম। কিন্তু এই কাঠামোগত ধাপগুলো পার হওয়ার পর আইনটা কি পুরোটাই এমন যান্ত্রিক থাকে? ধারা 11 থেকে 16 পর্যন্ত অংশগুলো দেখলে কিন্তু অন্যরকম একটা চিত্র ফুটে ওঠে। মনে হয় যেন আইনটি হঠাৎ করে পারিবারিক আবেগের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠছে। এটা খুব সুন্দর একটা পর্যবেক্ষণ। আইনি কাঠামোর কঠোর ধাপ পেরিয়ে যখন মামলাটি বিচারের মূল স্তরে প্রবেশ করে, তখন এই আইনের মানবিক দিকগুলো উন্মোচিত হতে শুরু করে আসলে। ধাঁ 11টা বলছেন তেন? হ্যাঁ, ধারা 11তে বিচারপূর্ব কার্যক্রমের কথা বলা হয়েছে। এর মানে হল সব কাগজপত্র জমা দেবার পর সরাসরি বিচারে না গিয়ে আদালত একবার চেষ্টা করে দেখে যে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের মিটমাট বা আপোস করা সম্ভব কিনা। তার মানে বিচারক নিজেই এখানে একজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। ঠিক। আর যদি বিচার শুরু করতেই হয়, তখন আসে ধারা 12, যেখানে রুদ্ধদ্বার কক্ষে বিচার বা ইন ক্যামেরা ট্রায়ালের কথা বলা হয়েছে। এর সাথে ধারা 15, যেখানে আপোস ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রির বিধান আছে। এই দুটো ধারাকে আমার একটা বিশেষ অ্যানালজির মাধ্যমে দেখতে ইচ্ছে করছে। শুনি অ্যানালজিটা। মনে হয় যেন আদালত বিবাদমান পক্ষগুলোকে জনাকীর্ণ কোনো রাস্তা থেকে সরিয়ে এনে একটা শান্ত ড্রয়িং রুমে বসিয়ে কথা বলার সুযোগ দিচ্ছে। চমৎকার! এই ড্রয়িং রুমের তুলনাটা পারিবারিক আদালতের মর্মার্থ বোঝার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সাধারণ আদালতে একটা দেওয়ানি বা ফৌজদারি মামলা চলাকালে অনেক মানুষ, আইনজীবী, এমনকি উৎসুক জনতা উপস্থিত থাকতে পারে। হ্যাঁ, কোর্টরুম তো গিজগিজ করে মানুষে। কিন্তু পারিবারিক বিষয়গুলো যেমন বিবাহ বিচ্ছেদ বা সন্তানের অভিভাবকত্ব, এগুলো অত্যন্ত ব্যক্তিগত এবং স্পর্শকাতর।
ধারা ১২ অনুযায়ী রুদ্ধদ্বার বিচারের কারণে বাইরের কেউ সেখানে উপস্থিত থাকতে পারে না। এটা তো একটা বিরাট স্বস্তি। অবশ্যই এটা পারিবারিক গোপনীয়তা, সামাজিক মর্যাদা এবং সম্মান রক্ষা করার একটা অসাধারণ আইনি সুরক্ষা। বিশেষ করে আমাদের মতো সমাজে, যেখানে পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলাটা অনেক সময় সামাজিকভাবে অস্বস্তিকর, সেখানে এই ধারাটি একটা বড় ভরসার জায়গা। আইনের ভেতরে এই যে রুদ্ধদ্বার বিচার আর আপোষ ডিক্রি স্পষ্টভাবে উল্লেখ আছে, তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে। আদালত শুধু কে জিতল আর কে হারল সেটা নির্ধারণ করে দায়িত্ব শেষ করতে চায় না, আদালত সম্পর্ক মেরামতের একটা আনুষ্ঠানিক সুযোগ দিচ্ছে। ঠিক বলেছেন। গতানুগতিক বা প্রচলিত আদালতগুলো মূলত শাস্তিমূলক বা উইন লুজ মডেলে কাজ করে। সেখানে একজনের জয় মানেই অন্যজনের পরাজয়। কিন্তু পারিবারিক আদালত কাজ করে একটা সমাধানমুখী বা সলিউশন ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম হিসাবে। ধারা ১১র বিচারপূর্ব আপোষের চেষ্টা এবং ধারা ১৫র আপোষ ডিক্রির বিধান এটাই প্রমাণ করে যে আইনের মূল উদ্দেশ্য পরিবার ভেঙে দেওয়া নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখা। হ্যাঁ, বরং আইনি কাঠামোর ভেতর থেকেই কিভাবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায়, অথবা যদি বিচ্ছেদ অনিবার্যই হয় তবে কিভাবে সেটা একটা সম্মানজনক এবং তিক্ততাবিহীন সমাধানে নিয়ে আসা যায়, এটা তারই প্রাতিষ্ঠানিক চেষ্টা। এর সাথে ধারা ১৩ অনুযায়ী সাক্ষ্য লিপিবদ্ধকরণ আর ধারা ১৬ অনুযায়ী রায় লিখনের বিষয়গুলো যুক্ত আছে, যেগুলো বিচার প্রক্রিয়াকে একটা চূড়ান্ত পরিণতি দেয়। কিন্তু একটা বাস্তব পরিস্থিতি চিন্তা করা যাক। বলুন। সব চেষ্টা সত্ত্বেও আপোষ মীমাংসা ব্যর্থ হল, আর আদালত একটা চূড়ান্ত রায় দিল, কিন্তু কোনো এক পক্ষ সেই রায়ে সন্তুষ্ট হতে পারল না। তার কাছে মনে হলো সুবিচার হয়নি। তখন কি হবে? এই আইনের নিজস্ব কোনো সেফটি নেট বা সুরক্ষা বলয় কি আছে? বিচার ব্যবস্থার একটা মৌলিক শর্তই হল যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকতে হবে। এই আইনটিও তার ব্যতিক্রম নয়। ধারা ১৮তে পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আচ্ছা। আর ধারা ১৯-এ সেই আপিল দায়ের ও নিষ্পত্তির নিয়মাবলী উল্লেখ আছে। প্রথম স্তরের সিদ্ধান্তে কেউ ক্ষুব্ধ হলে তিনি জেলা জজ পর্যায়ের উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ পান। এটা হলো আইনের নিজস্ব চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা। এই জায়গাটিতে ধারা ২১-এর কথা না বললেই নয়, যেখানে অন্তর্বর্তী আদেশ বা ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছে। এটা অত্যন্ত বাস্তবমুখী একটা ধারা, কারণ একটা বিচার প্রক্রিয়া শেষ হতে তো কয়েক মাস বা কয়েক বছর সময়ও লাগতে পারে। হ্যাঁ, অন্তর্বর্তী আদেশের যৌক্তিকতাটা হল তাৎক্ষণিক উপশম বা ইমিডিয়েট রিলিফ দেওয়া। ধরুন একজন মা তার সন্তানের খোরপোশের জন্য মামলা করেছেন। চূড়ান্ত রায় আসতে ২ বছর সময় লাগতে পারে। কিন্তু এই ২ বছর তো ওই শিশুটি না খেয়ে থাকতে পারে না, তাই না? একদমই না। তাই আদালত চাইলে বিচার চলাকালীন সময় একটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বলতে পারে যে চূড়ান্ত রায় যাই হোক না কেন, আপাতত প্রতি মাসে শিশুটির ভরণপোষণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। এটা অনেকটা মূল অস্ত্রোপচারের আগে রোগীর রক্তক্ষরণ বন্ধ করার মতো একটা পদক্ষেপ। দারুণ বলেছেন। রক্তক্ষরণ বন্ধ করাটাই মূল কথা এখানে। আর আদালত যদি কোনো আদেশ দেয়, সেটা অন্তর্বর্তী হোক বা চূড়ান্ত, তা যেন কেউ অবজ্ঞা করতে না পারে, সেজন্য ধারা ২৩-এ অবমাননার কথা আছে। আদালতের আদেশ কেউ হালকাভাবে নিলে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে। এটা আদালতের ক্ষমতাকে সুসংহত করে। তবে এই পুরো আইনি কাঠামোর সবচেয়ে আকর্ষণীয় অংশ মনে হয়েছে একদম শেষ দিকের দুটো ধারা, ধারা ২৬ এবং ধারা ২৭। এই দুটো ধারা এই আইনের কার্যকারিতা এবং পরিধি বোঝার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে। আমি এই ধারা ২৬ এবং ২৭কে একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টারের সাথে তুলনা করতে চাই। বিদেশ গেলে যেমন বিভিন্ন আকৃতির প্লাগ পয়েন্টে আমাদের ডিভাইস চার্জ করার জন্য আমরা ইউনিভার্সাল অ্যাডাপ্টার ব্যবহার করি, এই আইনটিও যেন ঠিক সেভাবে বিভিন্ন আইনি ক্ষেত্রের সাথে নিজেকে সংযুক্ত করে। চমৎকার! কিভাবে একটু বুঝিয়ে বলুন। যেমন ধারা ২৬-এ বলা হচ্ছে যে এটি মুসলিম পারিবারিক আইনের বিধানকে প্রভাবিত করবে না। আবার ধারা ২৭-এ বলা হচ্ছে ১৮৯০ সালের পুরনো অভিভাবকত্ব আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই পারিবারিক আদালতকেই জেলা আদালত রূপে গণ্য করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো ভিন্ন ভিন্ন আইনি ক্ষেত্রের সাথে, তাও আবার ১৮৯০ সালের মতো শতবর্ষী পুরনো আইনের সাথে সমন্বয় সাধন করতে গিয়ে কি পারিবারিক আদালতের কাজ অনেক বেশি বিশৃঙ্খল হয়ে পড়ে না? প্রথম দেখায় এটাকে বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলে এর পেছনের আইনি প্রজ্ঞাটা একেবারে পরিষ্কার হয়ে যায়।
এই সমন্বয় সাধন আদালতের কাজকে কঠিন করে না, বরং বিচার প্রার্থীদের জন্য কাজটিকে অনেক সহজ করে দেয়। সেটা কিভাবে? আমাদের সমাজে পারিবারিক বিষয়গুলো, বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার, এগুলো যার যার নিজ নিজ ধর্মীয় আইন বা পার্সোনাল ল দ্বারা পরিচালিত হয়। ধারা ২৬ মূলত সেই ধর্মীয় অধিকারের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধার একটা আইনি রূপ। ও আচ্ছা, মানে রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করছে না। ঠিক, নতুন আইন তৈরি করে রাষ্ট্র কারও ধর্মীয় আইনি কাঠামোর উপর হস্তক্ষেপ করছে না, বরং সেই আইনি অধিকার আদায়ের জন্য একটা আধুনিক পদ্ধতি বা প্রসিজিওর তৈরি করে দিচ্ছে। আর ১৮৯০ সালের আইনের সাথে যুক্ত হওয়ার বিষয়টা, ২০২৩ সালের একটা আইনকে ব্রিটিশ আমলের একটা আইনকে মেলানোর পেছনে উদ্দেশ্যটা কি? এটা একটা চমৎকার আইনি কৌশল। ১৮৯০ সালের গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট মূলত সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। পুরনো নিয়মে অভিভাবকত্বের জন্য মানুষকে সরাসরি জেলা জজ আদালতে যেতে হতো, যা ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং সাধারণ মানুষের জন্য একটা জটিল প্রক্রিয়া। ধারা ২৭ অনুযায়ী এই পারিবারিক আদালতকে এখন জেলা আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে কি হল, একজন বিচারপ্রার্থীকে এখন অভিভাবকত্বের দাবির জন্য এক আদালতে আর খোরপোশ বা মোহরানার দাবির জন্য অন্য আদালতে দৌড়াতে হয় না। আহা, মানে একই আদালতে একই বিচারকের সামনে তিনি তার সব দাবি উত্থাপন করতে পারছেন। একদম তাই। অর্থাৎ সেই ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মতোই কাজ করছে। মানুষকে ভিন্ন ভিন্ন আদালতের দরজায় না ঘুরিয়ে এক ছাদের নিচে সব পারিবারিক বিরোধের আইনি সমাধানের ব্যবস্থা করা হয়েছে। ধর্মীয় আইনকে অক্ষুণ্ণ রাখা এবং পুরনো আইনের ক্ষমতা পারিবারিক আদালতকে দেওয়ার মাধ্যমে মূলত এটিকে একটা একক এবং শক্তিশালী বিচারিক কেন্দ্রে পরিণত করা হয়েছে। হ্যাঁ, এটাই এই আইনের সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো বিষয়টাকে যদি একটু সারসংক্ষেপ করা যায়, তাহলে একটা পরিষ্কার চিত্র ফুটে ওঠে আমাদের সামনে। হ্যাঁ, আমরা দেখলাম সামরিক আমলের একটা অবৈধ ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা অধ্যাদেশ কিভাবে বাতিল হয়ে গেল। তারপর সেই আইনি শূন্যস্থান পূরণ করতে ২০২৩ সালে সম্পূর্ণ মাতৃভাষায় একটা সুশৃঙ্খল এবং আধুনিক পারিবারিক আদালত আইন প্রণীত হল। এবং এই আইনের ৩০টি ধারা শুধু সমন জারি বা জবাব দাখিলের মতো যান্ত্রিক বিচার প্রক্রিয়ায় নিশ্চিত করে না, বরং এটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে মানুষের তাৎক্ষণিক সুরক্ষা দেয়, রুদ্ধদ্বার বিচারের মাধ্যমে পারিবারিক গোপনীয়তা রক্ষা করে এবং আপোষ মীমাংসার সুযোগ দিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা করে। ঠিক, একজন সাধারণ জ্ঞানপিপাসু নাগরিক হিসেবে এই আইনটির খুঁটিনাটি জানা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। একদমই তাই। কারণ আইন জানা মানে শুধু কিছু নিয়মকানুন মুখস্থ করা নয়, রাষ্ট্র কিভাবে সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক অর্থাৎ পরিবারকে আইনি সুরক্ষা দিচ্ছে সেই দর্শনটা বুঝতে পারা। রাষ্ট্রের আইন কোনো পাথর খোদাই করা স্থির বিষয় নয়, এটি সমাজের প্রয়োজনে সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে প্রতিনিয়ত বিবর্তিত হয়। এবং সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের আইনি কাঠামোর এই বিবর্তনগুলো সম্পর্কে জানা থাকলে নিজেদের অধিকার আর আইনি প্রতিকার পাওয়ার পথটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। তা তো বটেই। বিদায় নেওয়ার আগে আজকের আলোচনার সূত্র ধরে একটা বিষয় ভাবনার খোরাক হিসেবে রেখে যেতে চাই সবার জন্য। নিশ্চয়ই। এই আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, সরকার এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো সময়ে নতুন বিধি বা রুলস প্রণয়ন করতে পারে। এটা অত্যন্ত দূরদর্শী একটা বিধান, কারণ আমরা জানি সমাজ পরিবর্তনের সাথে সাথে আধুনিক যুগে পরিবার এবং পারিবারিক বিরোধের সংজ্ঞাও প্রতিনিয়ত বদলাচ্ছে। হ্যাঁ, প্রযুক্তির প্রভাব, আধুনিক জীবনযাত্রা, অর্থনৈতিক স্বনির্ভরতা সবকিছু মিলিয়ে পরিবারের ধরন তো পাল্টেই যাচ্ছে। ঠিক, ভবিষ্যতে যখন সম্পূর্ণ নতুন ধরনের কোনো পারিবারিক জটিলতা বা বিরোধ আদালতের সামনে আসবে, তখন এই আইনের ধারা ২৯ ব্যবহার করে সরকার কী ধরনের নতুন ও যুগান্তকারী বিধি যুক্ত করতে পারে। আইনের ভেতরেই ভবিষ্যতের পরিবর্তনের যে বীজটি বপন করা আছে, তা আগামী দিনের পারিবারিক কাঠামোকে কিভাবে সুরক্ষিত করবে। এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি সবাইকে ভাবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।